গভীর রাত, চাঁদের আলো ঝাপসা হয়ে আছে। ওই দূরে কোথাও একটা কুকুরের ভয়ানক আর্তনাদ শোনা যাচ্ছে। এমন সময় গ্রামের এক প্রান্তে হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তমাল। আজকে রাত্রে তাকে এখানে আসতে প্রচুর সাহস সঞ্চয় করতে হয়েছে, কেননা আজ তাকে গ্রামের সেই পুরনো বটগাছের কাছে এক গুহায় যেতে হবে। এই গ্রামের সেই গুহা নিয়ে নানা কথা প্রচলিত আছে। কেউ বলে গুহার মধ্যে এক প্রেতাত্মা বাস করে, আবার কেউ বলে এখানে কোনো এক অভিশপ্ত আত্মা রাত্রেবেলায় ঘুরে বেড়ায়। তবে সব কথা এক হয়ে যায় এক জায়গায়, যে যেই কিনা রাতে সেখানে যায় সে আর কখনোই ফিরে আসে না। এই ঘটনার ঠিক 7 দিন আগে বিকেল বেলায় তমাল তার বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় তার ছোট বোন টিনা তার হাতে একটা ফুটবল নিয়ে খেলতে বেরিয়ে পড়ল। দাদা, আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে, যা, তবে সন্ধে লাগার আগে কিন্তু ফিরে আসবি। আর হ্যাঁ, ওই বট গাছের দিকে কিন্তু যাবি না। আচ্ছা, ঠিক আছে। তারপরে টিনা চলে গেল খেলতে। তবে আগেই বলে রাখি, তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তমালের বোন ছাড়া আর কেউ নেই। আর এদিকে টিনা যে কখন খেলতে খেলতে সে সেই বট গাছের নিচে এসে পড়েছে সেটা সে বুঝতেই পারেনি। যা, আমার খেলার বলটা তো ভিতরে ঢুকে গেল, আর এদিকে তো সন্ধ্যাও হয়ে গেল। এখন কি করি? তাছাড়াও দাদা তো বারবার বারণ করেছিল এদিকে আসতে। তবে এসেই যখন পড়েছি, যাই, বলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। তাড়াতাড়ি যাই, না হলে আবার দাদা বকাবকি করবে। এদিকে প্রায় সন্ধ্যা নেমে এলো। টিনা এখনো বাড়ি ফেরেনি। এই নিয়ে তমাল প্রচন্ড চিন্তিত হয়ে পড়ল। সে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে সোজা তার বন্ধু সুমনের কাছে যায়। সুমন, আই সুমন, আছিস? তমালের ডাকে সুমন বাইরে আসে। কি রে তুই, কি হয়েছে? আরে বোন বিকেলে খেলতে বেরিয়েছিল, কিন্তু এখনো সে আসেনি। আমি আশেপাশে তার সব খেলার জায়গায় দেখে এসেছি, সে কোথাও নেই। শুধু ওই গ্রামের শেষে সেই বট গাছটির কাছে একা একা যেতে সাহস পাচ্ছি না, তাই তোর কাছে এসেছি। যাবি একটু আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, চ। তারপরে তারা দুজনে বেরিয়ে পড়ল। চলতে চলতে ঠিক তারা সেই গ্রামের পুরনো বট গাছটির কাছে এলো। তমাল চারিপাশে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। তারপর তারা সেই বট গাছের পাশে সেই গুহাটির সামনে গেল। দেখলো ঠিক গুহার সামনে দুটি চটি পড়ে আছে এবং পাশে ছোট ছোট পায়েরও ছাপ। আর তা ঠিক গুহার ভেতরে যেতে যেতে মিশে গেছে। এই দেখ সুমন, এই চটি দুটো তো টিনার, আর পায়ের পাতার এই ছাপগুলো দেখে মনে হচ্ছে সেই গুহার ভিতরেই গেছে। চল ভিতরে চল। দাঁড়া দাঁড়া, দেখ, আমি ঠাকুরদার মুখে শুনেছি যে এই গুহার মধ্যে গেছে সে নাকি আর কখনোই ফিরে আসেনি। তাই বলছি এখন চল, সকালে গ্রামের লোকের সাথে কথা বলে আবার আসবো। তাছাড়া চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, চল এখান থেকে, যা করার কাল সকালে করব। তারপরে তারা দুজনেই বাড়িতে ফিরল। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়, তবে টিনার কোনো খোঁজই পাওয়া যায় না। আর গ্রামে সব গুরুজনদের মুখে সেই গুহার সম্পর্কের ভয়ানক কথা শুনে তমাল একা একা সেই গুহার মধ্যে যেতেও সাহস পায়নি।
তমাল তার ছোট বোনকে হারানোর পর থেকে গভীর উদ্বিগ্ন আর বিষণ্ণতায় ভুগছিল। প্রতি রাতে সে চিন্তা করত টিনা কোথায় আছে, কেমনই বা আছে। এক রাতে তমাল ঘুমিয়ে পড়ল। সেই রাতে সে একটি স্বপ্ন দেখল, যাতে কিনা পুরো ঘটনার মোড় ঘুরে গেল। তমাল দেখল সে একটি ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশ অন্ধকার, কেবল চাঁদের আলো কিছুটা পথ আলোকিত করছে। হঠাৎ তার কানে মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে। দাদা, ও দাদা, দাদা। তমাল চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে পিছনে ফিরল আর দেখল টিনা এক বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। টিনা, 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 তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি। তমালের চোখ জলে ছলছল করছে। দাদা, আমাকে বাঁচা, আমি ওই গুহাটার মধ্যে আটকে পড়েছি। আমি জানি না এখান থেকে কিভাবে আমি বেরোবো। আমার হাতে সময় খুবই কম। তুই যদি আমাকে না বাঁচাস, আমি আর কখনোই ফিরে আসতে পারবো না। কিন্তু কিভাবে টিনা? আমি কিভাবে এসব করব? তুই যদি সাহস করে এই গুহার মধ্যে আসতে পারিস, তবেই আমাকে উদ্ধার করতে পারবি। কিন্তু সাবধান, গুহার ভিতরে অনেক বিপদ রয়েছে। তুই চিন্তা করিস না, আমি অবশ্যই তোকে উদ্ধার করে নিয়ে আসব। এই বলেই তমাল টিনার হাত ধরতে গেল। ঠিক সেই সময় হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। তমাল চমকে উঠে বসল। তার বুক ধড়ফড় করছে এবং টিনার কথাগুলো মাথায় গেঁথে রয়েছে। তমাল বুঝতে পারল সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। তবে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা তার বোনের একান্ত আবেদন। তবে সে জানত যে এই স্বপ্নকে কোনো মতেই অবহেলা করা যাবে না। তাই আজ সে এখানে এসেছে। তমাল ঠিক সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটা শীতল অনুভূতি ভেসে বেড়াচ্ছে। গাছের পাতাগুলি যেন ফিসফিস করে কিছু বলছে। তমালের চোখে ভয়ের ছাপ, কিন্তু বোনকে খুঁজে বের করার সংকল্প তার মনে সাহস জোগাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল যে কেউ যেন তাকে ডাকছে। দাদা, এদিকে আয়, আমাকে বাঁচা। সে বুঝতে পারল এটা তার বোনেরই গলা। সে সোজা বটগাছের পাশে গুহার সামনে এসে দাঁড়ালো। গুহার মুখে অন্ধকারের আবরণ। তমাল সেই গুহার ভিতরে ঢুকতে শুরু করলো। গুহার ভিতরে পা রাখতেই হঠাৎ এক ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। তার মনে হচ্ছিল যে সে মনে হয় এখন এক অন্য জগতে চলে এসেছে। গুহার ভিতরে ক্রমেই আরো অন্ধকার এবং শীতল হয়ে উঠছে। তমাল তার হাতের মশালটি নিয়ে চারিপাশে দেখতে লাগলো। হঠাৎই তার চোখ পড়ল গুহার এক কোণে টিনা বসে আছে। তমাল তার কাছে এগিয়ে গেল। টিনা, টিনা, তুই ঠিক আছিস? টিনা চমকে উঠে তমালের দিকে তাকালো এবং দাঁড়িয়ে উঠল। দাদা, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। টিনার চোখে এক অদ্ভুত শীতলতা। তমালদা, আমি এখানে আটকে পড়েছি, তুই আমাকে বাইরে নিয়ে চ। হ্যাঁ, চল। তমাল টিনার হাত ধরে যেই না গুহা থেকে বেরোতে যাবে, হঠাৎ তমালের মনে হলো তার পা যেন কিছুতে আটকে গেছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে শক্ত করে ধরে রেখেছে। সে তার শরীরের সমস্ত বল দিয়ে ছোটার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। আর ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কেউ এখানে একবার প্রবেশ করলে সে আর কখনোই ফিরতে পারে না। কে? কে আপনি? আমি হলাম এই গুহার তথা এই সমস্ত গ্রামের প্রহরী। এই বলেই
ঠিক তমালের সামনে এক ছায়া আবির্ভূত হলো এবং সে দেখল সে এক তান্ত্রিক। তমাল মনে অনেক সাহস নিয়ে বলল, আমরা ফিরে যেতে চাই, দয়া করে আমাদের যেতে দিন। যেতে দিব? যেতে দিলে যে এই গোটা গ্রাম পুরো শ্মশানে পরিণত হবে। তুই কি চাস তোর জন্য এই গোটা গ্রামের মানুষ মারা যাক? কেন? আমি এই গুহার বাইরে গেলে গ্রামের মানুষের কেন ক্ষতি হবে? কি বা আছে এই গুহায়? আর আপনি কিসের প্রহরী হয়ে আছেন? কিসের প্রহরী? ঘটনাটি আজ থেকে প্রায় অনেক বছর আগেকার। সেই সময় এই গ্রাম সম্পূর্ণ ভিন্ন গ্রাম ছিল। আমিও এই গ্রামেরই বাসিন্দা ছিলাম। আমার নাম মহেন্দ্র যোগী। আমার জ্ঞান ও ক্ষমতার প্রভাব সমস্ত গ্রামে প্রচলিত ছিল। আমি এই গ্রামের লোকেদের বিভিন্ন প্রকারের সাহায্য করতাম। আমি আমার ক্ষমতা দিয়ে যে কোনো অভিশাপ ও প্রেতাত্মার হাত থেকে এই গ্রামের সকল বাসিন্দাদের রক্ষা করতাম। আর আমার বাসস্থান ছিল এই গুহাটি। আমি ওই বটগাছটার নিচেই সারাদিন বসে বসে ধ্যান করতাম। এমনই একদিন এক অশুভ শক্তি এই গ্রামে প্রবেশ করে। সে ছিল এক প্রাচীন প্রেতাত্মা, যা শতাব্দী ধরে বন্দী ছিল। সে মুক্তি পেয়ে এ গ্রামে আসে এবং এ গ্রামের মানুষদের উপর আক্রমণ করে। আমি এসব কিছুই জানতাম না। হঠাৎ গ্রামের কয়েকটি লোক আমার কাছে আসে। আমি তখন পুরোপুরি ধ্যানে মগ্ন। তাদের ডাকে আমার ধ্যান ভগ্ন হয়ে যায় এবং তারা এসব আমায় বলে। আমি এসব শুনে তাদেরকে যে যার ঘরে ফিরে যেতে বলি এবং তারাও সেখান থেকে চলে যায়। তারপর রাতে আমি ধ্যানে বসে সেই প্রেতাত্মাকে আহ্বান করি এবং সে ঠিক আমার সামনে এসে উপস্থিত হয়। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই প্রেতাত্মাকে পরাস্ত করার চেষ্টা করি, তবে আমি বারবার ব্যর্থ হই, কারণ সেই প্রেতাত্মা অত্যন্ত শক্তিশালী ছিল। তাই তখন আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে সেই প্রেতাত্মাকে এই গুহার মধ্যে বেঁধে রাখি। আর এই গ্রামের সমস্ত গ্রামবাসীদের রক্ষার স্বার্থে আমি নিজেই এই গুহার প্রহরী হয়ে থেকে যাই, যাতে সেই প্রেতাত্মা পরবর্তীতে কারো ক্ষতি করতে না পারে। কিন্তু সেই প্রেতাত্মাকে এই গুহায় আটকে রাখবার জন্য তোদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে কিছু জিনিসের প্রয়োজন, যাতে আমি সেই প্রেতাত্মাকে আরো বেশি দিন এই গুহার মধ্যে আটকে রাখতে পারি। আর কেউ যদি এই শর্ত অমান্য করে, তবে এই প্রেতাত্মা মুক্তি পেয়ে সমস্ত গ্রামকে ধ্বংস করে দেবে। আমিও তোদের যেতে দেব, তবে তোকেও সেই শর্ত মেনে তোর জীবনের কিছু অংশ আমায় দিয়ে যেতে হবে। তমাল প্রহরীর আত্মত্যাগের কাহিনী শুনে মর্মাহত হয় আর সে বলে, আমি আমার বোনকে বাঁচাবার জন্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন আমায় কি করতে হবে? তোকে তোর জীবনের একটা অংশ এখানেই ছেড়ে যেতে হবে। আমি রাজি। তাহলে প্রস্তুত হ। হঠাৎ তমালের শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল তার জীবন থেকে কিছু একটা চলে যাচ্ছে, আর তার সামনে থেকে প্রহরীও আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। তমাল তার বোনের হাত ধরে ধীরে ধীরে সেই গুহা থেকে বেরিয়ে আসলো। তমালের শরীর তখন প্রচন্ড ক্লান্ত লাগছে। সে বটগাছটির নিচে এসে বসে পড়ল। টিনা দেখল তার দাদার চোখে কৃতজ্ঞতার ছাপ। ধন্যবাদ দাদা, তুই আমাকে বাঁচালি। তমালের শরীর তখন ভীষণভাবে দুর্বল হয়ে গেছে, কিন্তু সে যে আজ তার বোনকে বাঁচাতে পেরেছে তাই সে খুব আনন্দিত। কি রে দাদা, কি ভাবছিস? চল এখান থেকে, রাত অনেক হলো। এই বলেই তারা দুজনে বাড়ি ফিরে গেল। তারপরে সকাল হলো। তমাল বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে তার বন্ধুদের কাছে যাচ্ছে। সেখানে গিয়ে তাদের কাল রাতে সব ঘটনা বলবে। তবে সে চলতে অনেক কষ্ট অনুভব করছে। সে চলতে চলতে তাদের কাছে গিয়ে পৌঁছলো।
দেখলো সেখানে সুমন আর সুমিত বসে আছে। কি রে সুমন, কি করিস? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তমাল একটু অবাক হলো। কেন চিনতে পারছিস না? আমি তমাল। তমাল তুই? তোর এমন অবস্থা কি করে হলো? তমাল এটা জানতো যে সে তার জীবনের একটা অংশ হারিয়েছে, তবে সেই অংশটা কি সেটা সে জানতো না। কাল রাতে একটা ঘটনা ঘটেছে, তাই একটু দুর্বল লাগছে। আরে তুই তো একেবারে বুড়ো হয়ে গেছিস। তমাল এতক্ষণে বুঝতে পারল যে কাল সে কি হারিয়ে এসেছে। সে যা হারিয়েছে তা হলো তার যুবক বয়স। তবে তার একটু মন খারাপ হলেও সে অন্যদিকে খুব আনন্দিত, কারণ শেষমেশে এত কিছু হলেও সে তার বোনকে ফিরিয়ে এনেছে। তুই যে বললি কাল রাতে কি ঘটনা ঘটেছে, সেটা কি? তমাল কাল রাতে সব ঘটনা তাদের খুলে বলল এবং তারা এসব শুনে তমালকে কৃতজ্ঞতা জানালো। তবে বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে তমালের বয়স নিয়ে সেই প্রহরী কি করবে। আসলে সে গুহায় যেই প্রবেশ করত, প্রহরী তার কাছ থেকে তার জীবনের কিছু বয়স কেড়ে নিয়ে নিজের উপর নিত, যাতে করে নিজের বয়স না বাড়ে। আর সে আরো দীর্ঘদিন ধরে সেই প্রেতাত্মাকে সেই গুহার মধ্যে বন্দি রাখতে পারে। আর যার কারণেই সে সেই গুহায় থেকে আজও এই গ্রামকে রক্ষা করে চলেছে। আর এদিকে তমাল তার বোনকে নিয়ে হাসি খুশি ভাবে জীবন কাটাতে থাকলো। তমালের এই কাহিনী গ্রামের সমস্ত লোকে জানল এবং তাকে সেই গ্রামে বীরের সম্মান জানানো হলো। আর সেই পুরনো বটগাছ ও গুহাটি রয়ে গেল তাদের রহস্যময়তা নিয়ে, ঠিক একদম আগের মতন।